ভাবুন তো একজন সাধারণ কুলি যে প্রতিদিন বন্দরে কাজ করছে এবং ঘাম ঝরাচ্ছে, আর সেটুকু সে এই জন্য করছে যাতে সে দুবেলা দুমুঠো খেয়ে স্বচ্ছন্দে বেঁচে থাকতে পারে। যার না আছে পকেটে কোনো টাকা, না আছে কোনো পরিচয়, আর না আছে কোনো ক্ষমতা, কিন্তু হঠাৎই কয়েক বছরের মধ্যে সেই মানুষটি হয়ে উঠল বোম্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। এমন একজন ডন যার ফোন এলে ব্যবসায়ীরা ভয় পেত, রাজনীতিবিদরা তাকে গুরুত্ব দিত, আর সাধারণ মানুষ থেকে কী মনে করতে জানেন? কিংবদন্তি। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ, আর আজকে আমরা কথা বলবো হাজি মস্তানকে নিয়ে। এমন একজন মানুষ যাকে কেউ বলছে আন্ডারওয়ার্ল্ডের ডন, কেউ বলছে স্মাগলিং কিং, আর কেউ বলছে গরিবের মাসিয়া। কিন্তু এই সব কিছুর মধ্যে আসল সত্যটা কী? তো চলুন ভিডিওটা শুরু করা যাক। 1926 সালে তৎকালীন মাদ্রাস প্রেসিডেন্সির একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন হাজি মস্তান। তার পরিবার খুব একটা সচ্ছল ছিল না, এবং পরবর্তীকালে ভালো জীবনযাপনের আশায় তার পুরো পরিবার বোম্বেতে চলে আসে। সেই সময়ের বোম্বে ছিল সুযোগ এবং সংগ্রামের শহর। বহু দূর দূর থেকে বহু হাজার হাজার মানুষ সেই সময় বোম্বেতে কাজের সন্ধানে আসতেন। এর মধ্যে হাজি মস্তানও ব্যতিক্রম ছিল না। তিনি প্রথমে কাজ শুরু করেন বন্দর এলাকায়, কখনো শ্রমিক, কখনো কুলি। এইভাবেই তার জীবনযাপন চলত। আর এখান থেকেই তিনি এমন কিছু দেখতে শুরু করেন যা অন্য কেউ দেখতে পেত না। সেই সময় বন্দরে প্রতিদিন অসংখ্য জাহাজ আসত। বিদেশ থেকে আসতো সোনা, ইলেকট্রিক পণ্য, দামি জামাকাপড় এবং আরও বিলাসবহুল জিনিসপত্র। কিন্তু সেই সময় ভারতের যে অর্থনীতি, সেটা অনেকটাই নিয়ন্ত্রিত ছিল। আর সেই সময় ভারতে বিদেশি পণ্যের যে আমদানি, তার উপর কড়া বিধিনিষেধ ছিল। ফলে সেই সময় মানুষের চাহিদা থাকলেও এইসব জিনিস পাওয়া ছিল খুবই কঠিন। আর একটা কথা আমরা সবাই জানি, যেখানে চাহিদা থাকে সেখানে সুযোগও থাকে। হাজি মস্তান তখন থেকেই বুঝতে পারলেন যে এই বন্দরের মধ্যেই লুকিয়ে আছে বিপুল অর্থের সম্ভাবনা। আর সেই জায়গায় যদি সে একবার পৌঁছতে পারে, তাহলে তার তো আর কোনো চিন্তাই নেই। 1950 থেকে 60-এর দশকে তিনি যে ধীরে ধীরে চোরা চালানের সাথে যুক্ত হয়ে যান, সেটা বহু ঐতিহাসিক বিবরণে উল্লেখ পাওয়া যায়। প্রথম দিকে এই যে হাজি মস্তান, সে কিন্তু ছোটোখাটো কাজ করত, কিন্তু ধীরে ধীরে সেখানে থাকতে থাকতে সে তার নিজের নেটওয়ার্ক তৈরি করে। আর সোনা ছিল তার ব্যবসার সবচেয়ে বড় ক্ষেত্র। আজকের দিনে হয়তো এটা খুবই সামান্য মনে হতে পারে, কিন্তু সেই সময় বিদেশ থেকে ভারতে সোনা আনা অত্যন্ত লাভজনক ছিল। সেই সময় উপসাগরীয় অঞ্চল থেকে সোনা এনে বম্বে উপকূলে নামানো হতো, আর তারপর সেই সোনা গোপনে পৌঁছে যেত দেশের বিভিন্ন প্রান্তে। আর এই ব্যবসাতেই হাজি মস্তান ধীরে ধীরে হয়ে উঠল এক বিশাল নাম। অনেকের মধ্যে তিনি শুধুমাত্র একজন স্মাগলার ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। তিনি এটা ভালোভাবেই জানতেন যে কীভাবে নেটওয়ার্ক বানাতে হয়, কীভাবে মানুষকে নিজের দিকে অনুগত রাখা যায়, আর সবচেয়ে বড় কথা, কীভাবে নিজের প্রভাবটাকে বাড়াতে হয়। এভাবেই 1970 দশকে এসে তার নাম পুরো বোম্বে শহরে ছড়িয়ে পড়ে। সবাই তখন তাকে চিনতে শুরু করে, আর এভাবেই তিনি হয়ে ওঠেন আন্ডারওয়ার্ল্ডের ডন। সেই সময় আন্ডারওয়ার্ল্ডের দুটি বড় নাম সবসময় একসাথে উচ্চারিত হতো। প্রথমটা হলো হাজি মস্তান, আর দ্বিতীয়টা হলো করিম লালা। আর এই দুজনকে অনেকে বোম্বে আন্ডারওয়ার্ল্ডের ত্রয়ী বলে উল্লেখ করতেন। তবে হাজি মস্তানের একটা বিশেষ দিক ছিল, তাকে সাধারণত অত্যন্ত সহিংসতার সাথে যুক্ত করা হতো না। তার পরিচয় ছিল মূলত অর্থনৈতিক নেটওয়ার্ক, প্রভাব এবং ব্যবসায়িক ক্ষমতার মাধ্যমে। আর ঠিক এই কারণেই তাকে অন্যান্য আন্ডারওয়ার্ল্ডের নেতাদের থেকে আলাদা করে দেখা হতো। আর এভাবেই হাজি মস্তানের নাম বন্দর থেকে ব্যবসা, ব্যবসা থেকে সমাজ, এবং সমাজ থেকে বিনোদন জগতেও ছড়িয়ে পড়তে থাকে। সেই সময় তারা বিলাসবহুল গাড়ি, সাদা পোশাক এবং স্টাইল নিয়ে রীতিমতো মানুষ আলোচনা করতেন। সেই সময় সাদা মার্সিডিজে ঘোড়া এবং সাদা পোশাক পরা, এটা হয়ে উঠেছিল তার প্রতীক। তিনি সেই সময় এমন এক ব্যক্তিত্বে পরিণত হন যাকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ ছিল না। এমনকি সেই সময় বলিউডের সঙ্গেও তার নাম জড়িয়ে যায়। এমনকি পরবর্তীকালে তার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নানা রকম চরিত্র এবং সিনেমা তৈরি হয়। সবচেয়ে জনপ্রিয় উদাহরণগুলোর মধ্যে একটি হলো ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, কেন মানুষ হাজি মস্তানকে এতটা পছন্দ করত? অনেকের দাবি যে হাজি মস্তান গরিব মানুষদের সাহায্য করতেন। স্থানীয় এলাকায় সাহায্য, অর্থ সহায়তা এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি সেই সময় বহু মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। আর ঠিক এই কারণেই সেই সময় সমাজে তার সম্পর্কে
একটি রবিনহুড ইমেজ তৈরি হয়। রবিনহুড হলো এমন একটি চরিত্র যে বড়লোকদের থেকে নিয়ে গরিবদেরকে সাহায্য করে, আর সেই সময় হাজি মস্তানকেও মানুষ এমনটাই মনে করত। তবে বহু ইতিহাসবিদরা এটা মনে করেন যে একটা মানুষ সময়ের জন্য যতই ভালো কাজ করুক না কেন, তাতে করে তার খারাপ কাজগুলো তার ঢাকা পড়ে যায় না। ফলে হাজি মস্তানকে নিয়ে মানুষের যে মতামত, সেটা কিন্তু আজও বিভক্ত। এরপর আসে এক নতুন যুগ। 1980-র দশকে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের নতুন শক্তির উত্থান হয়, আর এদের মধ্যে সেই সময় সবচেয়ে বড় নাম ছিল দাউদ ইব্রাহিম। নতুন প্রজন্মের অপরাধ চক্র, নতুন নেটওয়ার্ক আর পরিবর্তিত পরিস্থিতির কারণে সেই সময় যে পুরনো ডনরা ছিল তাদের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে। আর এদের মধ্যে একজন ছিলেন হাজি মস্তানও। আর হাজি মস্তানের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটে। সেই সময় আন্ডারওয়ার্ল্ড এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে শুরু করে। জীবনের শেষ দিকে হাজি মস্তান তুলনামূলকভাবে শান্তভাবে জীবনযাপন করেন, আর পরবর্তীকালে তিনি যে পলিটিক্সে আগ্রহ দেখিয়েছিলেন তার উল্লেখ বিভিন্ন সূত্রে পাওয়া যায়। তবে তিনি যতই সমাজের জন্য ভালো কাজ করুক না কেন, তার পরিচয় কিন্তু চিরকালই থেকে যায় মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের একজন কিংবদন্তি ডন হিসেবে। শেষমেশ 1994 সালে তার মৃত্যু হয়, কিন্তু তার মৃত্যুর পরেও কিন্তু গল্প শেষ হয়নি। আজও কিন্তু তাকে নিয়ে সিনেমা তৈরি হয়, বই লেখা হয় এবং ডকুমেন্টারি বানানো হয়, এই যেমন আমি বানাচ্ছি। কারণ হাজি মস্তানের গল্প শুধুমাত্র একটি মানুষের গল্প নয়, এটি সেই সময় ভারতের গল্প, এটি সেই সময় ভারতের অর্থনৈতিক নিয়ন্ত্রণের গল্প, এটি সেই সময় বম্বের উত্থানের গল্প। আর সবচেয়ে বড় কথা হলো এটি একটি প্রশ্নের গল্প। প্রশ্নটি হলো, ক্ষমতা কি শুধুমাত্র টাকার মাধ্যমেই আসে, নাকি মানুষের মনে একটি কিংবদন্তি চরিত্র তৈরি করেও ক্ষমতা অর্জন করা যায়? হাজি মস্তান। আজকে কেউ তাকে কিংবদন্তি বলবে, কেউ তাকে মস্তান বলবে, কিন্তু এই সব কিছুর মধ্যে একটি বিষয় নিয়ে খুব কম মানুষই দ্বিমত করবে, আর সেই কথাটা হলো তিনি এমন একজন মানুষ ছিলেন যাকে ছাড়া মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের গল্প সম্পূর্ণই হয় না। আপনার মতে হাজি মস্তান কি শুধু একজন স্মাগলার ছিলেন, নাকি তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে বড় নেটওয়ার্ক নির্মাতা? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।